আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শাহ মোহাম্মদ আশরাফুর রহমান, সহকারী শিক্ষক, সানশাইন মডেল হাই স্কুল। আজ আমি তোমাদের সামনে বাংলা প্রথম পত্রের অ্যাসাইনমেন্টের উপর একটি ক্লাস নেব। মহামারী করোনা ভাইরাসের কারণে গত মার্চ থেকে এ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এবার ভিন্ন শ্রেণীতে উত্তীর্ণের জন্য সরকারি সিদ্ধান্ত মোতাবেক একটি অ্যাসাইনমেন্টের উপরে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট আকারে পরীক্ষা নিয়ে তাদেরকে ভিন্ন শ্রেণীতে উত্তীর্ণ করে দেওয়া হবে। তো আমি আজকে এই অ্যাসাইনমেন্টের উপরই একটি ক্লাস নেব। আমরা একটি অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করব। মোটামুটি খুব সহজভাবেই আমি তোমাদেরকে একটি অ্যাসাইনমেন্ট বুঝাবো, যেখানে তোমরা এটি ফলো করে তোমরা একটি অ্যাসাইনমেন্ট খুব সহজে তৈরি করতে পারবে। অর্থাৎ অ্যাসাইনমেন্টের কিছু নিয়ম কানুন রয়েছে, এই নিয়ম কানুনগুলো নিয়ে আমি এই ক্লাসে আলোচনা করব এবং পরবর্তীতে আমি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের যে অ্যাসাইনমেন্টটি সরকারিভাবে নির্ধারিত হয়েছে, আমি এই অ্যাসাইনমেন্টটিও তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিয়ে দেবো এবং এটা তৈরি করে তোমরা প্রতিষ্ঠানে জমা দিতে পারবে। তো আসো আমরা এটা অ্যাসাইনমেন্ট আমরা কিভাবে তৈরি করতে হয় এবং এই অ্যাসাইনমেন্ট তৈরি করতে হলে কি কি নমুনা বা কি কি নিয়ম তোমাদেরকে মানতে হবে বা কোন কোন রুলস গুলো তোমরা মাথায় রাখতে হবে, এগুলি আলোচনা করব। তো এখানে আমি লিখেছি অ্যাসাইনমেন্ট, যেহেতু এই ক্লাসটা অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করতে হয় এর উপরে নির্ধারিত। অ্যাসাইনমেন্ট তৈরির নির্দেশনা, আমরা অ্যাসাইনমেন্ট তৈরিতে কিছু নির্দেশনা আছে, এগুলো আমাদেরকে মানতে হবে। কিভাবে? যেমন আমি প্রথমে লিখেছি যে A4 সাইজ কাগজ ব্যবহার করতে হবে। আমরা সাধারণত খাতার মধ্যে যে কাগজটা ব্যবহার করি, এই কাগজে আমরা অ্যাসাইনমেন্ট লিখবো না, আমরা লিখবো কি A4 সাইজে, অর্থাৎ ফটোকপি বা প্রিন্ট আমরা যে কাগজ দিয়ে করি, এই ধরনের একটা কাগজ আছে যেটা কি A4 সাইজ। A4 সাইজ আমরা কাগজ ব্যবহার করব। এরপর আছে কভার পেজ তৈরি করতে হবে, একটা কভার পেজ তৈরি করব। আমরা অ্যাসাইনমেন্ট লেখার পরে অবশ্যই এর উপরে আমাদের ডিটেলস অর্থাৎ বিস্তারিত দেওয়া কভার পেজ আমরা তৈরি করব, এখানে আমরা দিয়ে দেব। তারপর আছে উপরে ও বামে 1 ইঞ্চি মার্জিন ব্যবহার করতে হবে। আমরা এটা জানি যে উপরে এবং তার বামে অবশ্যই কি 1 ইঞ্চি মার্জিন ব্যবহার করতে হবে। তারপর আছে 1 পৃষ্ঠায় লিখতে হবে। আমরা খাতায় সাধারণত উভয় পৃষ্ঠায় লিখি, এপিটোপিট লিখি, কিন্তু অ্যাসাইনমেন্টে 1 পৃষ্ঠায় লিখতে হবে, অর্থাৎ পুরো পৃষ্ঠা লেখা যাবে না। তারপর আছে কালো কালি ব্যবহার করতে হবে। আমরা কি অ্যাসাইনমেন্ট তৈরিতে আমরা কি কোন কালি ব্যবহার করব? কালো কালি ব্যবহার করব। অবশ্যই অন্য কোনো কালি ব্যবহার করা যাবে না। পৃষ্ঠার নম্বর দিতে হবে। এর আগে হচ্ছে নিজের হাতে লিখতে হবে। কি এটা কোনো প্রিন্ট বা কোনো কম্পোজ করে দেওয়া যাবে না, এটা কি নিজের হাতে লিখতে হবে। তারপরে হচ্ছে পৃষ্ঠার নম্বর দিতে হবে। আমরা অ্যাসাইনমেন্ট তৈরিতে যত পৃষ্ঠায় লাগুক আমরা এই পৃষ্ঠাগুলোর নাম্বার দিয়ে দেব। তারপর হচ্ছে হাতের লেখা সুন্দর পরিচ্ছন্ন করার চেষ্টা করতে হবে, যাতে হাতের লেখাগুলো খাতার তুলনায় অথবা তোমার যে লেখা আছে এটা তোমরা চেষ্টা করবে যে লেখাগুলো যাতে স্পষ্ট এবং সুন্দর হয়। পাঠ্য বই অনুসরণ করতে হবে। আমরা যে শিরোনামটা তোমাদেরকে দেব, এই শিরোনামটা লিখতে পাঠ্য বইটাও ফলো করতে হবে। তারপর আছে পাঠ্য বইয়ের পাশাপাশি নিজের হাতে নিজে থেকেও কিছু লিখতে হবে। কি পাঠ্য বই ছাড়াও তোমরা নিজে থেকেও কিছু লিখবে, অর্থাৎ নিজে থেকে কি, যেমন শিক্ষকের এই পাঠটা, শিক্ষক তোমাদেরকে এই পাঠ পড়িয়েছিলেন, অবশ্যই এই শিক্ষক এই পাঠ ছাড়াও বা এই পাঠের উপলক্ষে অনেক কিছু বলেছেন, এর থেকে তোমরা নিজের মতো করেও কিছু লিখতে পারবে। এবার আমরা দেখব একটা অ্যাসাইনমেন্ট তৈরির ধারাবাহিকতা। আমরা অ্যাসাইনমেন্ট তৈরি করতে কিছু ধারাবাহিকতা ফলো করব। সেগুলো হচ্ছে কভার পেজ তৈরি করা। আমরা আগে বলেছিলাম যে একটা নিয়ম হচ্ছে কি, নির্দেশনায় আমরা দেখেছিলাম যে কভার পেজ তৈরি করতে হবে। তো এই কভার পেজ তৈরি করতে আমরা যে নির্দেশনাগুলো দেখব, অর্থাৎ কভার পেজে কি কি আমরা দিব, অর্থাৎ অ্যাসাইনমেন্টের উপরে একটা পেজ থাকবে, এই পেজে এগুলি উল্লেখ করতে হবে। যেমন শিরোনাম আকারে একটা বিষয় থাকবে, কি যে আমরা কোন বিষয়টার উপরে এই অ্যাসাইনমেন্টটা তৈরি করলাম।
একটা শিরোনাম থাকবে। তারপরে বিদ্যালয়ের নাম, বিদ্যালয়ের নাম থাকবে। তারপরে শিক্ষার্থীর নাম অর্থাৎ তোমাদের নিজের নাম। তারপর হচ্ছে শ্রেণী অর্থাৎ তোমরা কোন শ্রেণীতে পড়ছো এই শ্রেণীর নাম। তারপরে শাখা অর্থাৎ কোনো প্রতিষ্ঠানে যদি শাখা থাকে, অনেক সময় ভিন্ন শাখা থাকে, এই শাখাগুলো যেমন বিজ্ঞান, মানবিক এ ধরনের কিছু শাখা থাকে, এই শাখাগুলো কোন শাখাটা অবশ্যই উল্লেখ করতে হবে। তারপরে তোমাদের শ্রেণী রুল অর্থাৎ তোমাদের শ্রেণীতে যে রুল নির্ধারিত আছে এই রুলটা লিখতে হবে। তারপরে মোবাইল নাম্বার লিখতে হবে। এটা হচ্ছে কভার পেজ তৈরির নমুনা। এরকম একটা কভার পেজ তৈরি করতে হবে এবং এটা উপরে অ্যাসাইনমেন্টের উপরে লাগিয়ে দিতে হবে। তারপরে 2 নম্বর হচ্ছে শিরোনাম তৈরি। এই শিরোনামটায় কে কে থাকতে পারে, যেমন এই শিরোনাম থাকতে পারে বিষয়ের নাম অর্থাৎ আমরা কোন বিষয়ের উপরে অ্যাসাইনমেন্টটা লিখতেছি এই বিষয়টা। আবার এর সাথে থাকতে পারে, এখানে শিরোনামে থাকতে পারে বিদ্যালয়ের নাম। আবার তারপরে শিক্ষকের নাম অর্থাৎ কোন শিক্ষকের আন্ডারে তুমি এই অ্যাসাইনমেন্টটা জমা দিচ্ছ, কোন শিক্ষকের কাছে জমা দিচ্ছ এই শিক্ষকের নাম, বা যে শিক্ষক এই বিষয়টি পড়ান তা ওনার নাম। তারপরে হতে পারে তারপরে তোমার নাম। তারপরে এখানে থাকবে এই শিরোনাম থাকবে জমাদানের তারিখ। তো এখানে একটি শিরোনাম তৈরি করব আরেকটা পেজে। তারপরে আমরা যখন শুরু করব অর্থাৎ অ্যাসাইনমেন্ট আমরা যখন লেখা শুরু করব, প্রথমে আমরা কি দিব? ভূমিকা দিব। অবশ্যই আমরা যে কোনো ক্ষেত্রে ভূমিকা দিই, আমরা এখানে একটা ভূমিকা দেব। তারপরে মূল বিষয়টা আমরা দেব। আমরা যে বিষয়ের উপরে অ্যাসাইনমেন্টটা লিখছি এই বিষয়ের উপরে আমরা 7 থেকে 8 পৃষ্ঠা বা এর চেয়ে বেশি কম বেশি আমরা লিখতে পারি, এর লিখবো। তারপরে আছে শেষে উপসংহার থাকবে। অর্থাৎ তো এই ধারাবাহিকতাগুলো আমরা বজায় রাখবো। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ জানলাম যে একটা অ্যাসাইনমেন্ট তৈরিতে আমাদেরকে কি কি বিষয় মনে রাখতে হবে বা কি কি বিষয় জানতে হবে আমরা একটা অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে তৈরি করতে। আশা করি এখন তোমরা অতি সহজেই একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে পারবে। তো এবার আমরা প্রথম অ্যাসাইনমেন্টে আমরা যে 8ম শ্রেণীর সাহিত্য কণিকা বইয়ের যে বিষয়টি অর্থাৎ যে পাঠটি আমরা প্রথমেই সরকার নির্ধারিত, এটা হচ্ছে অতিথির স্মৃতি। অবশ্যই তোমরা পড়েছ পাঠটি। এই পাঠটার নাম হচ্ছে কি? অতিথির স্মৃতি। এই পাঠের উপরে আমরা একটা অ্যাসাইনমেন্ট তৈরি করতে দিব। এটা সরকারি নির্দেশনাও এবং এটা বোর্ড থেকে নির্ধারিত করে দেওয়া হয়েছে। এই রুটিন অনুযায়ী আমরা আজকে কোন পাঠটা, সেটা হচ্ছে অতিথির স্মৃতি। তো অতিথির স্মৃতির লেখক হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর পরিচিতি আমরা আজকে এই ক্লাসে জানব এবং আগামী ক্লাসে আমরা একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দিব, কিভাবে তোমরা লিখবে এবং অ্যাসাইনমেন্টের বিষয়টা নির্ধারিত করে দিব। তো আসো আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিস্তারিত জানি বা পরিচিতি জানি। অবশ্যই আমরা কোনো পাঠ পড়ার শুরুতে লেখক পরিচিতি সম্পর্কে আমাদের জানা উচিত। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেন 1876 সালে। কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এবং তার মৃত্যু হচ্ছে 1938 সালের কলকাতায়। তো আমরা এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম এবং মৃত্যু সালটা অবশ্যই আমাদেরকে জানা থাকতে হবে। তারপরে আসি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা সাহিত্যিক ছদ্মনাম ছিল। আমরা একটু লিখি কত সালে? 1876 সালে জন্ম, অর্থাৎ জন্মটা লিখি। জন্ম হচ্ছে 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। কোথায়? পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। হুগলি জেলা।
দেবানন্দপুর গ্রামে। দেবানন্দপুর গ্রাম। মৃত্যু 1938 সালের 38 সাল। কোথায়? কলকাতা। তারপরে এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্যিক একটা ছদ্মনাম ছিল, অর্থাৎ তিনি ছদ্মনামে লিখতেন। তার সাহিত্যিক ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। অর্থাৎ বাংলা সাহিত্যের ইতিহাসে সর্বপ্রথমই একজন পুরুষ লেখক সাহিত্যিক ছদ্মনাম ব্যবহার করতেন। কার? একজন নারীর নাম ব্যবহার করেছেন। এরপরে আরো করেছেন তিনি, কিন্তু সাহিত্যের ইতিহাসে তিনি প্রথম যিনি একজন নারীর নামে, অর্থাৎ নারী ছদ্মনামে তিনি লিখতেন, এটা হচ্ছে অনিলা দেবী। তো এটা হচ্ছে তার সাহিত্যিক ছদ্মনাম। তারপরে আমরা যে বিষয়টি জানবো এটা হচ্ছে তার লিখিত কিছু উপন্যাসের নাম। এই উপন্যাসটা একটা উপন্যাস, সেটা হচ্ছে বড় দিদি। এই উপন্যাসটি ভারতী পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল, এটা 1907 সালে। তো এটি প্রকাশিত হওয়ার পরেই তার উপন্যাস পাঠক সমাজে শ্রেষ্ঠত্ব লাভ করে। এখন আমরা তার কিছু লিখিত উপন্যাস সম্পর্কে জানবো। সেটা হচ্ছে উপন্যাস, যেমন দেবদাস, তার একটি উপন্যাস। পল্লী সমাজ, তারপর শ্রীকান্ত, তারপরে গৃহদাহ, তারপর হচ্ছে দেনা পাওনা, তারপরে পথের দাবি। তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ে এই নামগুলো দেওয়া আছে। তার আরো বিশেষ উপন্যাস রয়েছে, তবে তোমাদের অষ্টম শ্রেণীতে এগুলোই পড়লে হবে। অর্থাৎ দেবদাস, পল্লী সমাজ, শ্রীকান্ত, তারপর হচ্ছে গৃহদাহ, দেনা পাওনা আর পথের দাবি। এটা হচ্ছে তার লিখিত শ্রেষ্ঠ উপন্যাসগুলো। তো প্রিয় শিক্ষার্থী, আমি আগামী ক্লাসে তোমাদের জন্য একটি অর্থাৎ অতিথি স্মৃতি পাঠের উপরে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করতে দিব। তোমরা অবশ্যই এই অ্যাসাইনমেন্টটা তৈরি করে বিদ্যালয়ে জমা দিবে। তোমরা এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।